শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা তদারকি, লেখাপড়ার মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি এবং কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি বিধিমালা প্রণয়ন করা হলেও ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনার তদন্তে উঠে আসে অধ্যক্ষের খারাপ কর্মকাণ্ডের বিষয়ে জানা থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি মাদ্রাসার ম্যানেজিং কমিটি। কমিটিতে সংরক্ষিত নারী প্রতিনিধি সহ অভিভাবক ও শিক্ষক সদস্য, দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক অনিয়ম তদন্তের দায়িত্ব পালনকারী সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের মতে প্রতিষ্ঠানের ৯৫% অনিয়মই হয় এই কমিটির কারণে। আগে শিক্ষক নিয়োগের ক্ষমতা পরিচালনা কমিটির হাতে থাকায় টাকার বিনিময়ে অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগের অভিযোগ ওঠায় নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনে কেন্দ্রীয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিধান চালু করেছে সরকার। প্রতিষ্ঠানের সকল লেনদেনের ক্ষেত্রে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের সঙ্গে ব্যাংক চেকে পর্ষদের সভাপতির স্বাক্ষর থাকার কারণে বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করতে পারেন সভাপতি। অনেক ক্ষেত্রে চাকরি হারানোর ভয়ে স্বাক্ষর দিলেও গভর্নিং বডির সাথে মিলে অনিয়মও করে থাকেন প্রতিষ্ঠানের প্রধানেরা। কমিটির সদস্যরা শিক্ষকদের হয়রানি এবং অযথা খবরদারি করলেও লেখাপড়ার উন্নয়নে কোনো পরামর্শ দেন না বলেও অভিযোগ আছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2009-এ স্থানীয় সংসদ সদস্যরা সর্বোচ্চ 4টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন উল্লেখ থাকলেও 2016 সালে এই বিধানকে সংবিধান পরিপন্থী ঘোষণার পর 2018 সালে কোনো শিক্ষকও সভাপতি হতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রনি এবং কওমি ফোরামের সমন্বয়ক মুফতি সাখাওয়াত হোসাইন। স্বাগত আপনাদের তিনজনকেই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি যে স্কুল কলেজের কমিটিগুলো কি করে এই প্রসঙ্গ এর একটু উত্তর আসলে খুঁজছি। যে নুসরাত মাদ্রাসা ছাত্রী ছিলেন, তিনিও তার মাদ্রাসা কমিটির কাছে গিয়ে কোনো আশ্রয় পাননি। স্কুল কলেজ মাদ্রাসায় একইভাবেই কি কমিটি গঠিত হওয়ার কথা? হ্যাঁ, যখন আমরা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি, কলেজের জন্য গভর্নিং বডি, এগুলোর কথা চিন্তা করি, তাহলে এগুলোর নির্দিষ্ট কাজ আছে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এদের নির্দিষ্ট কাজ আছে এবং প্রতিনিধি নির্বাচনের নির্দিষ্ট পদ্ধতি আছে। ধরেন অভিভাবক প্রতিনিধি থাকবে, তারপরে বেনাভোলেন্ট লোকজন তারা প্রতিনিধি থাকবেন, মহিলা অভিভাবক প্রতিনিধি থাকবে, শিক্ষকদের প্রতিনিধি থাকবে। তো ওটা ভাগ করা আছে এবং ওখানে আপনি যেভাবে বললেন যে একসময় এমপিদের অনেক দাপট ছিল, ওনারা সব 10টা 20টা 50টারও সভাপতি হতেন। সমাজে কিভাবে হতেন? 4টার নিয়ম ছিল, 4টা স্কুল হতে পারবেন। 4টার আগে যখন ছিল, ও আচ্ছা, তারপরে 4টা করালো, তারপরে এখন 4টাও নাই। সেই 4টা তো আর সরকার করেনি, সেটা তো হাইকোর্ট করেছে, তাই না? তো সরকার কিন্তু এটা করেনি। মানে আর হাইকোর্ট 2016-তে একটা নির্দেশ দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভোট করে কমিটি গঠন করতে, সেটা তারপরে কমিটির অবস্থা না, ভোটের বিধান আছে। ভোট তো হইতেই পারে। আপনি তো ঢাকা শহরে আপনি বিক্রমনিস স্কুলে যখন ভোট হয় তখন আপনি দেখবেন যেটা এমপির ভোটের চেয়ে অনেক বড়, অনেক পোস্টার, অনেক ফেস্টুন, অনেক ব্যানার আপনি দেখবেন। যে কোনো মানে যত বেশি লাভের স্কুল যত বেশি গুরুত্বপূর্ণ স্কুল, আমরা নাই বললাম, তারপরে তো এটার সাথে অন্যান্য অনেক কিছুর সম্পর্ক আছে। তো আপনার এরপরে কি হয়েছে যে এমপিদেরকে, আমি যেটা বলছিলাম আর কি, যে সরকার তো এটা বুঝতে পারেনি যে তাদের যে সংসদ সদস্যরা এই জায়গায় সভাপতি হওয়ার কারণে এটার যে একটা রাজনীতিকরণ হচ্ছে, দলীয়করণ হচ্ছে এবং অন্যান্য দুর্বলতা দেখা যাচ্ছে বা নানা রকম, যেটা আপনি বললেন, অনেক ধরনের দুর্নীতি ঢুকে পড়ছে। তো এটা তো সরকারেরই বুঝে উচিত ছিল এবং সরকারের এমপি সাহেবদের বুঝে উচিত ছিল যে আমরা এই দায়িত্বটা কেন নেব। ওনাদের তো অনেক দায়িত্ব আছে, কিন্তু ওনারা তো এটা ছাড়েন নেই। ছাড়তে হলো এখন হাইকোর্টের নির্দেশে। তো এখন কি হয়? এখন কি আপনি মনে করেন যে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে এবং সব কিছু ভালো হয়ে গেছে? এরকম হওয়ার তো কোনো কারণ নেই। ওনারা আছেন, ওনারা আরও ভালোভাবে বলতে পারবেন। এখন এমপি সাহেব একটা চিঠি দেবেন, চিঠি দেওয়ার ফলে আগে তো আমি একটা কোয়ালিটি মানুষকে, এমপি ধরে নিলাম তার একটা কোয়ালিটি আছে। তো বাংলাদেশে মাত্র 300 জন এমপি আর 50 জন মহিলা এমপি মিলে 350 জন আছে। তাহলে তো এটা হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আমরা এটা নিয়ে যাই বিতর্ক করি কিনা, ভোট নিয়ে বিতর্ক করতে পারি, বাট তাদেরকে তো একটা লেভেলে আমরা দেখি। এখন এমপি সাহেব চিঠি দিবেন, যাকে বলবেন তিনি হবেন সভাপতি। তাহলে কি দাঁড়ালো? এমপির হাতের পুতুল, হাতের লোকই তো শিক্ষাগত যোগ্যতা আবার নির্দিষ্ট করা নাই। মানে কাজে স্কুল কলেজের গভর্নিং বডি ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে একটা 5+ পাসও হতে পারে। তিনি ওই এলাকার মানুষ, এমপি সাহেবের খুবই ঘনিষ্ঠ লোক। আপনি বারবার এমপি সাহেব বলছেন কেন? মানে চিঠি পেতেই হবে এমপি সাহেবের কাছ থেকে? এমপি সাহেবের চিঠি দিয়েই তো হচ্ছে, যেটা মোটামুটি চালু হয়ে আছে এখন, যে এমপি সাহেব একটা চিঠি দেন বিভিন্ন জায়গায় এবং সেটার ভিত্তিতেই একটা কমিটি গঠন করা হয়। তো
এইভাবে হচ্ছে। সুতরাং ওখানে নির্বাচন বা ওখানে ভালো লোককে আনা কমিটিতে এবং কমিটিগুলোর যে ভালো কাজগুলো করা, সেই কাজগুলো করার কোনো সুযোগ নেই, সুযোগ সৃষ্টি হচ্ছে না। কিন্তু এই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটির উন্নতি, ওই প্রতিষ্ঠানটার শৃঙ্খলা থাকা, ওই প্রতিষ্ঠানের নিয়োগ যাতে ভালোভাবে হয়, ওই প্রতিষ্ঠান যাতে ট্রান্সপারেন্ট থাকে, যেমন ওই প্রতিষ্ঠানের কাজকর্ম যেন অভিভাবকরা এবং ওখানকার মানুষরা বুঝতে পারেন। এই জন্যই তো কমিটি করা, এবং কমিটির তো কি কি কাজ আছে এটাও সুনির্দিষ্ট আছে। সুতরাং সব কিছু মিলে এটা একটা ভালো উদ্দেশ্যে করা, এবং সরকার যখন এটা করতে পারছিলেন না তখন হাইকোর্ট এখানে ইন্টারভেন করলো এবং সরকারকে সুযোগ দিল যে এইভাবে করলে বেটার হবে। বাট এই সুযোগটা আমরা সদ্ব্যবহার করছি না, বরঞ্চ আমরা একটা অপব্যবহার করে এটারও নষ্ট করছি, এবং ওইটার পরিণতি কিন্তু আপনার এইসব ঘটনা। দুর্নীতি তো আছেই, অমুক সমুক আছেই, তারপরে আরো মানে ছাত্রী আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া যায়, ছাত্র নির্যাতন, এটা একটা ঘটনা। মোহাম্মদ নজরুল ইসলাম রনি, আপনার কাছে আমি জানতে চাই যে আসলে গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির যে গঠনটা সুনির্দিষ্ট করা আছে আইনে, সেটা তো আসলে খুব ভালো, কারণ স্কুল তো একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে, মানে সমাজের সম্পদ, সেই কমিউনিটির মধ্য থেকেই এর শক্তি সঞ্চয় করতে হবে। 4 জন অভিভাবক সদস্য, 1 জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, 2 জন সাধারণ শিক্ষক প্রতিনিধি, 1 জন সংরক্ষিত মহিলা প্রতিনিধি, 1 জন দাতা সদস্য, 1 জন প্রতিষ্ঠাতা সদস্য। হ্যাঁ, মানে সমাজের জনকল্যাণ করেন এমন একজন লোক। মানে এই যদি গঠন হয়, এটাতে আসলে এত অসুবিধা হচ্ছে কেন, এবং নির্বাচনের মাধ্যমে নাকি আবু আলম মোহাম্মদ শহীদ খান যেটা বলছেন সেটাই, যে ওই এলাকার সবচেয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এমপি চিঠি দিচ্ছেন, সেই অনুযায়ী কমিটি হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখানে আমি শহীদ খান স্যার যে কথাটা বলেছেন সবই ঠিক আছে। একটি বিষয় আমি বলতে আপনাকে জানিয়ে রাখি যে সেখানে লোকাল এমপি আগে এটা ছিল, কিন্তু এখন ম্যানেজিং কমিটি নির্বাচন হয়ে যাওয়ার পরে সদস্য কর্তৃক ভোটে কিন্তু সভাপতি নির্বাচিত হতে পারে। এর বাইরে হয়তো ইচ্ছা করলে একজন লোকাল এমপি তার মনোনীত একজনকে ডিউটেটার বোর্ডের চেয়ারম্যানকে হতে পারে। আপনি যে বিষয়টা এখানে যে আপনি কি ইচ্ছে আপত্তি করলেন যে এখন আর এমপিরা সভাপতি বানান না, সবকিছুই যে ওনার হাতে এরকম না, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজিং কমিটি নির্বাচন হওয়ার পরে সদস্যের ভোটে একজন যোগ্য লোককে সভাপতি নির্বাচন করে সেটা অনুমোদন, নিয়ম তো তাই আছে। একটা দুইটা স্কুলের উদাহরণ দেওয়া সম্ভব কি আমাদের? সেটা যেমন মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, সেটা কিন্তু এবং কতিপয় স্কুলে ভালো আছে। এর বাইরে বেশিরভাগই যেমন আপনি যে কথাটা আসছেন যে ম্যানেজিং কমিটি যে এখানে সদস্যের যে যোগ্যতার কথাটা আসছে, মেইন সমস্যাটা হলো যে ম্যানেজিং কমিটির একজন সদস্যেরও কিন্তু যোগ্যতা কি থাকতে উল্লেখ নাই। ক্রাইমটা তো সেখানে শুরু হয়। আজকে সারা বাংলাদেশের আপনি চিত্রগুলি দেখেন যে শিক্ষক নির্যাতন, আজকে নুসরাত জাহান রাফির যে ঘটনা, আগুনে পুড়িয়ে দেওয়া, যেখানে সেই সিরাজদুল্লাহর মতো লোকের সৃষ্টি কিন্তু ম্যানেজিং কমিটির কারণে এটা অস্বীকার করা যাবে না। সেখানে এর আগেও কিন্তু শিক্ষক নিয়োগে, আমি মাদ্রাসাটা যদি মানে আলাদাও রাখি, যে স্কুলের শিক্ষক নিয়োগে একটা নিবন্ধন প্রক্রিয়া করেছে, কিন্তু অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ কয়েকটি বড় পদ, অন্য মানে কম্পিউটার অপারেটর, এরকম কয়েকটি পদ তো আছে ম্যানেজিং কমিটি নিজ সিদ্ধান্তে তাদের নিয়োগ দিতে পারবে, এখনো রয়ে গেছে। না এগুলো এমপিওভুক্তের জন্য নতুন নির্দেশ জারি হয়েছে যে এমপিওভুক্তর একদম কোয়ালিফিকেশন ঠিক করে দেওয়া আছে, যে অধ্যক্ষ হতে হলে কি হবে, উপাধ্যক্ষ সেটা ম্যানেজিং কমিটির উপরেই নির্ভর আছে। মানে উনি বলছেন যে নিয়োগটা, আমি বলি এনটিসিআর কর্তৃকর্তা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর যে সেই 2005 সালে সেটা অ্যাক্ট হয়েছে এবং সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা চাহিদা 16 দেওয়ার পরও দেখেন কত ব্যর্থ বলতেই হয়। সেখানে হয়তো সেটা অন্যদিকেও যেতে পারে। আমি বিষয়টা বলতে চাচ্ছি যে নিয়োগটা কিন্তু অনেক বহু পদ খালি আছে, কিন্তু আমরা শিক্ষক এনটিসিআর নিয়োগ আমাকে দিতে পারে না। কিন্তু এখন কথা হলো যে আমরা যে নিয়োগটা, মোহাম্মদ নজরুল ইসলাম রনি, আমি জানতে চাই, আপনি বারবার ওই যে বলছিলেন যে শিক্ষক নির্যাতনের কারণ হয়ে ওঠে কমিটিগুলো, কিন্তু কমিটিতে তো 2 জন সাধারণ শিক্ষক প্রতিনিধি, 1 জন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, মানে 3 জন শিক্ষক প্রতিনিধি থাকেন, এবং অধ্যক্ষ আর সভাপতি আসলে সবকিছুতে সাইন করেন। ব্যাংক চেক থেকে শিক্ষকদের বেতন আনার বিল থেকে যে কোনো খরচ, তার মানে তো শিক্ষকরা মিলেমিশেই করছেন। আপনি যেখানে আমি কথাটা কিন্তু শেষ করতে পারিনি। আপনি সেখানে দেখেছেন যে নুসরাত জাহান রাফির যে
যে হত্যাকাণ্ডটা হইলো, আগুনে পুড়ে ফেলা হলো, সারা বিশ্ব যেখানে কেঁদেছে, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা কেঁদেছে, আপনি কেঁদেছেন, সেখানে কিন্তু সিরাজউদ্দৌলা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে ম্যানেজিং কমিটির কারণে। আপনি সেটা খেয়াল করবেন। অধ্যক্ষ এর আগেও কিন্তু অনেকবার সভাপতি কিন্তু ব্যবস্থা নেয় নাই। কিন্তু আজকে শিক্ষার কোনো অযোগ্য লোক, অশিক্ষিত লোকজন আসে বলে কিন্তু টর্চার সেখানে বেড়ে যায়। এখন অধ্যক্ষ, প্রধান শিক্ষকদের কোন ম্যানেজিং কমিটি পাত্তেই দেয় না। সেখানে আপনার টিআর কি বলবে, সেখানে আপনি দেখছেন সিলেটে বিভিন্ন জায়গায়, আপনি দেখেন নারায়ণগঞ্জে, সেখানে কিন্তু পরিমূলক কানে ধরে উঠবস, বিভিন্ন অধ্যক্ষে চাকরিচ্যুত, এখনও বহু শিক্ষক আছে যেখানে চাকরিচ্যুত আছে। এবং ম্যানেজিং কমিটির দৌরাত্বের কারণে যে তারা ঠিকমতো চাকরি করতে পারে না, সেখানে আইসা বলবে যে আপনি চেক স্বাক্ষর করে দেন, সেখানে একজন প্রধান শিক্ষক যে তার স্বাক্ষর নিবে বাস এটাও দেয় না। তো ফেসে যাচ্ছে তো প্রধান শিক্ষক বা অধ্যক্ষরা। সেখানে সেই বিষয়গুলি তো আমাদেরকে আমলে নিতে হবে। আর এই কারণে শিক্ষকরাও মিলে করছেন এরকম না, আমি এটা বলতে চাই না যে শিক্ষকরা হয়তো বাধ্য হয় পরিস্থিতি, এবং সেই বাধ্য হওয়ার কারণটা কি আমরা তো সেখানে সেজন্য বলছিলাম, সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছিলাম যে প্রতিষ্ঠান জাতীয়করণ আওতায় নিয়ে আসার জন্য। আপনি দেখেন প্রতিষ্ঠানের এখন জাতীয়করণ আওতায় আবার আরেক ইস্যু, জাতীয়করণের আওতায় নিয়ে আসলেই জি মুফতি সাখাওয়াত হোসাইন আপনার কাছে যেতে চাই। আপনি যদি আমাদেরকে এই 14,500, আপনি কওমি ফোরামের সমন্বয়ক, 14,500-এর বেশি কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলোর ক্ষেত্রে কি ঘটে? আপনারা আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলেছেন যে নারীদের পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি করেছেন, যে বলেছেন যে মানে নারীরাই পরিচালনা করবে, নারীরাই পাঠদান করবে, নারীরাই পাঠ গ্রহণ করবে, এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতে একটা শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধে করণীয়, এতে অনৈতিকতা রোধ করা যাবে বলে মনে করছেন কেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকদেরকে। আজকে আমরা একটা সেমিনার করেছি, মূলত আজকের যে আলোচনার বিষয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি, এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে পরিচালিত হয়। সেখানে আমাদের উনি বলছেন যে শিক্ষকরা নির্যাতনের শিকার হয়, ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়, এবং অনৈতিকতার চূড়ান্ত একটি পর্যায়ে আমরা যেটিকে যৌন সন্ত্রাস বলতে পারি। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র এই সন্ত্রাসের শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা। তো সব মিলিয়ে আমরা আসলে কারণগুলো দেখছি যে কোন কারণে কেন এগুলো হচ্ছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নানা বিষয় থাকতে পারে। তো মৌলিকভাবে আমরা 7টা পরামর্শ বা 7টা সুপারিশ গভর্নমেন্টকে করেছি। আমাদের বিশ্বাস এই সবগুলো সুপারিশ বা দাবি যদি মানা হয় তো শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ফিরে আসবে, যৌন সন্ত্রাস, নির্যাতন বা নানা রকমের অনিয়ম কমে আসবে। তো বর্তমানে অনৈতিকতা তো আসলে ব্যাপক একটা বিষয়। নুসরাত ইস্যুতে অনৈতিকতা মানে হচ্ছে যৌন সন্ত্রাস বা যৌন নির্যাতন, যৌনতা। তো এক্ষেত্রে যদি নারীদের জন্য পৃথক শিক্ষালয় হয়, শিক্ষা প্রতিষ্ঠান হয়, এবং বাংলাদেশের বর্তমানে নারীরা যথেষ্ট যোগ্যতা রাখে, যথেষ্ট সাহস রাখে, তাহলে পুরুষ এবং নারী মানে কম্বাইন্ড যদি না হয়, পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠান হয়, তো এই ধরনের নুসরাত জাহান রাফির মতো এই ধরনের নেক্কারজনক ঘটনা বা হত্যাকাণ্ড, আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড কমে আসবে, প্রবণতা কমবে। আমি বিরতিতে যাব। আপনি বারবার একটি বিষয় মানে আমি যদি একটা ছোট্ট প্রশ্ন করি, মানে আপনি বারবার এই শব্দটা ব্যবহার করছেন দেখেই বলছি যে যৌন সন্ত্রাস, মানে আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর দেশে দেশেই তো ধর্মীয় প্রতিষ্ঠানে এই অভিযোগ আছে, বাংলাদেশেও এই অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে তো আছে যে পুরুষের দ্বারা পুরুষ ছাত্রের যৌন সন্ত্রাসের ঘটনারও তো অভিযোগ আছে। তো বিষয়টা আসলে কি দেখেন, যখন নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে হয়, যেহেতু মাদ্রাসাগুলোতে যেখানে যারা পাঠদান করান বা যারা পাঠ গ্রহণ করেন তারা তো সমাজের অংশ, তো ব্যাপক বা মহামারী আকারে যখন অবক্ষয় হয় তখন তার দ্বারা সমাজের প্রত্যেকটা সেক্টরই আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে নৈতিকতার জায়গাটা যদি বিল্ড আপ করা যায়, মজবুত করা যায়, তাহলে প্রত্যেকটা সেক্টরই ঠিক হয়ে যাবে। নৈতিকতার জায়গা কি নারীকে একদম আলাদা করে দিয়ে তারপরে নারীর আলাদা রাস্তা দিয়ে নারী আলাদা ঘরে চলে যাবে? আপনি দেখেন না, বাস্তবতার নিরিখেও যদি আপনি দেখেন, যেখানে নারীদের জন্য পৃথক শিক্ষালয়, শিক্ষা প্রতিষ্ঠান, নারীরা ভালো করছে, সেখানে রেজাল্টও ভালো করছে। পুরুষদের জন্য যেখানে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পুরুষরা ভালো করছে। এটি একটি বিষয়, আলাদা রাস্তা করে দেওয়ার মতো না। আর বাংলাদেশের নারীরা তো সে যোগ্যতা রাখে, সক্ষমতা রাখে, তারা পৃথকভাবে কি করতে পারবে যদি একসঙ্গে আপনার, আমি জানি না এখানে ওনারা দুজন সম্মানিত আলোচক আছেন,
আজ থেকে 10 বছর আগে 2009-তে হাইকোর্ট থেকে একটা এই ধরনের সমুট রুল জারি হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এই ধরনের হয়রানি না হয়, একটা কমিটি গঠন আমি করার আপনার মতো কাছে বিষয় এসে ছিল। আসলে আজকের তো আলোচনার তো আমি- বিষয়টা হ্যাঁ। যে 14,500 কওমি মাদ্রাসায় আপনারা আসলে কি করে এই যে কোনো রকম অনিয়ম দুর্নীতি রোধে কি করছেন? কারণ সেখানে তো সরকারের কোনো তত্ত্বাবধান নাই, কোনো মনিটরিং নাই, আপনারা স্বাধীনভাবে প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন, সেখানে যৌন সন্ত্রাস রোধেই বা কি কাজ হচ্ছে সেটাও শুনতে চাইবো। একটা বিরতিতে যাই, মুফতি সাখাওয়াত হোসেন আপনার কাছেই ফিরবো। ফিরে এলাম রাজকাহনে। মুফতি সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই যে ফেনীর যে মাদ্রাসায় নুসরাত হত্যার ঘটনাটি ঘটেছে সেটি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা নয়, কিন্তু 14,500 কওমি মাদ্রাসা আছে সারা দেশে। আমি আসলে জানতে চাই যে সেই মাদ্রাসাগুলো কি ধরনের কমিটির মাধ্যমে, এরকম কোনো কমিটি আছে কিনা, মানে কারা দেখভাল করেন, তত্ত্বাবধান করেন? কারণ সরকারের তো কোনো তত্ত্বাবধান নাই। না, কওমি মাদ্রাসাগুলো মূলত শিক্ষকরাই দেখভাল করেন, তবে অধিকাংশ কওমি মাদ্রাসার কমিটি আছে, ম্যানেজিং কমিটি আছে। যেহেতু কওমি মাদ্রাসাগুলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, সমাজের লোকেরা মানে স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে বা ধর্মীয় আবেগ থেকে কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেন, তো ওনারা যখন প্রতিষ্ঠা করেন বা যখন ওনারা পরিচালনা করেন, তখন ওনারা কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানের স্বচ্ছতা রক্ষার্থে একটা কমিটি করে দেন। তো তবে ম্যাক্সিমাম কাজগুলো শিক্ষকরাই করে থাকেন। বিদায় কওমি মাদ্রাসার বিতর্গত নানা ধরনের জটিলতা বা অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো হয় না। আচ্ছা, শিক্ষকদের দ্বারাই ম্যাক্সিমাম কওমি মাদ্রাসা পরিচালিত হয়। আর যারা কওমি মাদ্রাসার সঙ্গে যুক্ত, ওনারাও আসলে পদ পদবি বা এই ধরনের লোভ এসব লালসা হয় না, থেকে, কিন্তু আপনারা এগুলো কি থেকে সন্দেহ করেন যে মুক্ত। সেখানে যৌন সন্ত্রাস হয়? যে কারণে আজকে আপনি এই শব্দটি ব্যবহার করেছেন দেখে এই শব্দটি আমি ব্যবহার করছি, যে কারণে আপনি বলছিলেন যে আজকে আপনারা এই দাবি জানিয়েছেন যে নারীদের আলাদা, মানে পৃথক শিক্ষা প্রতিষ্ঠান, নারীরাই সেখানে পড়াবেন, নারীরাই পরিচালনা করবেন। দেখুন, কোন প্রতিষ্ঠানই বাংলাদেশে যেহেতু ব্যাপক আকারে মানে যৌন সন্ত্রাস বা যৌনতা বৃদ্ধি পেয়েছে, কোনো প্রতিষ্ঠানই মুক্ত না। তবে যেহেতু কওমি মাদ্রাসাগুলো ওহীভিত্তিক, সেখানে অপরাধ প্রবণতা খুবই কম, একেবারে ঘটে না, হয় না এমন না, হতেই পারে। এই মাদ্রাসাগুলো আগেই তো বললাম আমি, সমাজেরই তো একটা অংশ, হতেই পারে। তবে কওমি মাদ্রাসায় যদি কোনো ধরনের ঘটনা ঘটে, এগুলো যেহেতু সামাজিক প্রতিষ্ঠান বা এখানে মান সম্মান মর্যাদা অনেক বিষয় জড়িত, সঙ্গে সঙ্গে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বিদায় আজ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসায় এখন পর্যন্ত এটা কেউ দেখাতে পারবে না যে কোথাও ম্যানেজিং কমিটি বা পরিচালনা কমিটি বা শিক্ষকরা কোনো অপরাধীকে ছাড় দিয়েছে বা তার বিচার হয়নি। যথাসম্ভব সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে তার বিচার হয়েছে। আলিয়া মাদ্রাসার বিষয়ে কি আপনি আমাকে কিছু বলতে পারেন? এই যে ধরুন, কোন আলিয়া মাদ্রাসার কমিটি কে দেখভাল করে? মানে এই নুসরাতের যে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া যে আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার কমিটি দেখলাম বাতিল করলো কুষ্টিয়ার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। মানে সেটা মানে কে কাটটা আলিয়া দেখাশোনা করে? মাদ্রাসা কিন্তু সম্পূর্ণ সরকারের আন্ডারে, অধীনে। হ্যাঁ, আমি তো মনে করি অন্যান্য প্রতিষ্ঠান, স্কুল কলেজের যেভাবে কমিটি গঠিত হয়, পরিবর্তন হয়, ঝামেলা হয়, এই সবগুলোই আছে আলিয়া মাদ্রাসা কমিটিতে। অনেকটাই সিলেবাসে, আমি তো মনে করি সিলেবাসে কিছুটা অমিল থাকলেও পরিচালনা বা গভর্নমেন্টের সুযোগ সুবিধার ক্ষেত্রে বরাবর। আমরা এখানে আসলে অনেকগুলো প্রস্তাবও নিয়েছি, কেননা অনেকেই মনে করেন যেহেতু আলিয়া মাদ্রাসার সঙ্গে মাদ্রাসার নামটা সম্পৃক্ত হয়, মনে করতে পারেন মাদ্রাসাই তো। মানে ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটি বাতিল করেছে ঢাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। মানে কে কাটটা দেখভাল করছেন এটা পরিষ্কার এখন তো একটা স্বতন্ত্র মানে বোর্ডের আন্ডারে আলিয়া মাদ্রাসাগুলো, স্বতন্ত্র একটা বোর্ডের আন্ডারে গভর্নমেন্ট যেটাকে করে দিয়েছে কিছুদিন পূর্বে। তো সেক্ষেত্রে কোনো আমি মনে করি যে হয়তো তাদের কোনো সেখানে কি আছে, হস্তক্ষেপ করার সুযোগ আছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান হিসেবে যে কথাগুলো এতক্ষণ ওনারা আলোচনা করলেন, গভর্নমেন্টের বা জনপ্রতিনিধির বা স্থানীয় যারা প্রতিনিধি হবে, ওনাদের একটা হস্তক্ষেপ করার কি থাকে, সুযোগ থাকে। ম্যানেজিং কমিটি হোক বা গভর্নিং বডি হোক। আমি এখানে আসলে একটা মূল কথা বলি, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিগুলো কেন হয়? আজকে মানে পেশি শক্তিধর যারা, তারাই কিন্তু এগুলোতে নিজেদেরকে একেবারে অযোগ্য বা শিক্ষার মেজাজ নেই, শিক্ষানুরাগী না, শিক্ষার কোনো মূল্য বোঝে না, এই ধরনের লোকেরা কিন্তু চলে আসছে। তো এই জন্য আজকের সেমিনার থেকে আমরা আরেকটা প্রস্তাব যেটি করেছি যে এগুলো এখন কি করবে, এখন তো মহামারী আকার ধারণ করেছে, তো সরকার যেন একটা সেল গঠন করে,
সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে সেই সেল পরিচালিত হবে এবং এই মহামারী থেকে জাতিকে রক্ষা করবার জন্য কি সেল কি কাজ করবে? দেখেন কি কাজ সেল করবে, কি কাজ করবে? সরাসরি ছাত্র শিক্ষক থেকে অভিযোগ গ্রহণ করবে কওমি মাদ্রাসারও সকল প্রতিষ্ঠান। আপনারা তো সরকারের কোনো দেখভাল, কোনো মানে সালিশ, কোনো অভিযোগ এগুলো পছন্দ করেন না। বিষয়টা আসলে এখানে কেন আসে না? ও আপনারা অন্যদের ব্যাপারে সাজেশন দিচ্ছেন। কওমি মাদ্রাসার বিষয়টা এখানে কেন আসে না? যেহেতু কওমি মাদ্রাসা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, সমাজের লোকেরা মানে আপনারা চাইছেন অন্যদের নালিশের ব্যবস্থা সরকার করবে, কিন্তু আপনাদের থেকে কোনো মাদ্রাসা। আপনি দেখেন আজকের পত্রিকাগুলোতে যে নিউজ এসেছে যে গতকালও 11 জন নারী এবং শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। আজকে আসলে আমি ওই উদ্বেগের জায়গাটায় যেতে চাইছিলাম যে আবার আর কওমি মাদ্রাসা আমরা মনে করি বাইরে থেকে যে এতটাই মানে কি বলবো, যে এতটাই দেখভাল, নজরদারি কোনো কিছুর বাইরে, সেখানটা কতটা নিরাপদ, এটাই আপনার কাছে শুনতে চাইছিলাম। আপনি মনে উত্তর দিয়েছেন। আমি শেষ 30 সেকেন্ডে বলি, কওমি মাদ্রাসার জন্য গভর্নমেন্টের দেখভাল করার দরকার কেন নাই? আপনি মূলত হচ্ছে জনসচেতনতা, জনগণকে কোনো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। কওমি মাদ্রাসার পুরোটাই জনগণ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক মনিটরিং হয়, সমাজের লোকেরা এটা 24 ঘন্টা পাহারাদারি করে। মোহাম্মদ নজরুল ইসলাম রনি, আমাদের অনেক দর্শক বলছেন যে এমন লোকরা সভাপতি হয়। মাসুদ রানা বলছেন স্কুল কলেজ কমিটিগুলো অশিক্ষিতদের দখলে। আরেক দর্শক বলছেন যে এমন লোক স্কুল কলেজ কমিটির সভাপতি হন যারা নিজের নামও স্বাক্ষর করতে পারেন না। কৃষ্ণেন্দু দাস বলছেন স্কুল কলেজের কমিটিরা অধ্যক্ষ সহ নানান নিয়োগে ঘুষ খান, আর তারপর স্কুল কলেজের জায়গা, পুকুর, দোকান ইত্যাদি ভাড়া দিয়ে উপার্জন করেন। ধন্যবাদ। এখানে দর্শক যা লিখেছেন সম্পূর্ণ সত্য, একমত আমি। যে এখানে আপনি দেখেন একটা জিনিস, যে ব্রিটিশ আমলে 1913 সাল থেকে এই বেসরকারি স্কুল কলেজ নির্মাণ শুরু হয়। তখন ব্রিটিশরা এদেশের দানবীদেরকে ডেকে কমিটিতে আনা হতো যে আপনারা ল্যান্ড দেন বা কমিটিতে থাকেন। আজকের কিন্তু চিত্রটা ভিন্ন, যে আজকে দেখেন আপনি যারা ম্যানেজিং কমিটিতে আসে তারা বিপুল টাকা খরচ করে নির্বাচনে আসে, যেটা স্যার একটু আগে বলেছেন, এবং তারা কিন্তু নির্বাচনে তারা কি ধরনের না, শিক্ষকরা শিক্ষকদের ভোটে নির্বাচিত হয়, সেখানে ব্যানার পেস্টুন থাকে না। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে যেমন স্যার বিজ্ঞানের কথা বলেছেন, সেখানে গেল যে মন্ত্রীদের বা এমপিদের যে নির্বাচন তাকেও হার মানায়, সেখানে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আসে। এসেই তারা কিন্তু ম্যানেজিং কমিটি থেকে আসার পরে সেখানে ভর্তি বাণিজ্য আসে, নিয়োগ বাণিজ্য আসে, এবং প্রিন্সিপালকে বাধ্য করে সেখান থেকে টাকা পয়সা নিতে। সেখানে দেখানো হয় অবকাঠামো নির্মাণ, বিভিন্নভাবে দেখানো। এবং ঢাকা শহরে প্রথম তো অ্যানসেলও শুরু হয়েছে। আমি আজকে এখানে আসার পরে আমি বিভিন্নভাবে আমার কাছে ফোন আসছিল এই বিষয়গুলো বলার জন্য। তো আমার একটা দাবি হলো যে সেখানে হলো যে ম্যানেজিং কমিটির যে অনিয়ম, সেখান থেকে রক্ষা করতে হলে বর্তমান সরকার সেটা কিন্তু একটা নিয়ন্ত্রণ নিতে পারে। যেমন সরকারি স্কুলের কমিটিগুলি, সরকারি স্কুল কিন্তু এতটা ক্রাইম নেই, কারণ সেখানে উপদেষ্টা কমিটি থাকে, তারা সিগনিয়রিটি পাওয়ার থাকে না সভাপতি, যেখানে সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক তারা যৌথ স্বাক্ষরে কিন্তু বিল উত্তোলন করে। যদি এই সিকিউরিটির ক্ষমতাটা কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু ক্রাইম কমে যাবে। আর সরকারি স্কুলের যে উপদেষ্টা কমিটি, বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে সেই ধরনের কমিটি দিলে অনেকটা ক্রাইম কমে যাবে। আপনি দেখেন নিয়োগ বাণিজ্য তো আছেই, এবং সেখানে বোর্ডের যদি দেওয়া হয় যে এক বিষয়ে ফেল দেওয়া যাবে না, কিন্তু বোর্ডের সেই নির্দেশও কিন্তু মানা হয় না। সেখানে বোর্ড থেকে দেওয়া হলো যে ফেল করা কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করা যাবে না পাবলিক পরীক্ষায়, কিন্তু সেই নিয়ম কি মানা হয় না? মানে সেখানেও তো একটা বাণিজ্যের ব্যাপার আছে, তখন আবার তাকে ডাবল কোচিং, প্রয়োজনে কিছু টাকা নিয়ে ফর্ম। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি কতিপয় স্কুল কলেজ ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম আছে, যার ফলে সব দায়িত্ব কিন্তু প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের উপর। আমি জাতীয়করণ আমি মনে করছি এই সমস্যাগুলি, কারণ অনেক প্রতিষ্ঠানে যেটা আয়ের কথা বলছে, পুকুরের কথা কিন্তু আসছে, অনেক প্রতিষ্ঠানে এত আয় হয় যেটা সরকার বা প্রধানমন্ত্রী কেউ জানে না, শিক্ষামন্ত্রীও জানে না। যদি একবার ভর্তি আপনি অনলাইনে যদি ভর্তিটা নেওয়া হয় বিকাশে বা টেলিটকের মাধ্যমে, আপনি দেখেন এখন কিন্তু যে ভর্তি হচ্ছে, আগে স্কুল কলেজে মারামারি যেত, কলেজগুলিতে ভর্তি মারামারি গোলাগুলি, এখন কিন্তু সেটা নাই, টেলিটকের মাধ্যমে বিকাশের মাধ্যমে ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ভর্তি নীতিমালা যদি স্কুল কলেজ বেসরকারি সব জায়গায় ভর্তি টেলিটকের মধ্যে করা হয়, তাহলে বিপুল পরিমাণ আয় হবে, এবং সরকার দেখতে পারবে কোন স্কুল কলেজে কত স্টুডেন্ট আছে, এবং জাতীয়করণ করলে সমস্ত সমাধান হয়ে যাবে মনে করি। মোহাম্মদ শহীদ খান, জাতীয়করণই সমাধান কিনা? কারণ না হলে বোধহয় মানে মোহাম্মদ নজরুল ইসলাম রনি কোনো আশা দেখেন না যে এই ম্যানেজিং কমিটি শুধরাবে। আর আসলে
শিক্ষকরা যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরুপায়, মানে যেখানে অধ্যক্ষ ভয়ে স্বাক্ষর করেন, না হলে চাকরিচ্যুতির ভয়ে থাকেন, শিক্ষকরা ভয়ে অপরাধের, মানে যেটা মোহাম্মদ নজরুল ইসলাম রনি বলছেন যে ভয়ে অপরাধের সঙ্গী হন, না হলে চাকরিচ্যুতির ভয়ে থাকেন, সেখানে তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে মান বা শিক্ষকের সম্মান আশা করা তো বৃথা। না, এটা তো অনেক বড় সমস্যা। মানে আমাদের যে বেসরকারি স্কুলগুলো আছে, যেটা বললাম যে 100 বছর বা 150 বছর আগে থেকে কিন্তু বেসরকারি স্কুলগুলো গড়ে উঠেছে, এবং দানবীরদের বা জমিদারদের তাদের সাহায্যে কিন্তু গড়ে উঠেছে। আপনি দেখবেন যে অনেক কলেজের নামের সাথে অনেকের নাম যুক্ত আছে, কারণ তারা শত শত বিঘা জমি দিয়েছে। এখন তো আপনি ঢাকা শহরে একটা বিল্ডিংয়ে 3টে ইউনিভার্সিটিও দেখতে পারেন। ধানমন্ডিতে একটু রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে গেলেই বা হেঁটে গেলেই দেখতে পারবেন। তো আমরা তো ওইসব জায়গা থেকে বেরিয়ে আসছি। আর সরকারের পক্ষে সব স্কুল জাতীয়করণ করা যাবে কিনা, সমাধান কিনা যদি বলেন, সমাধান হতে পারে, এটা সমাধান। কিন্তু এটা আর সরকার সম্ভব কিনা? সমস্ত দায়িত্ব নিবে কিনা, এটার সম্ভব কিনা, এটার প্রথম উত্তর হচ্ছে যে এটা এখনই সম্ভব না। সম্ভব না এই জন্য যে এই সরকারি স্কুলের বাইরে যে সংখ্যক স্কুল কলেজ আছে বাংলাদেশে, তাদের যদি বেতন ভাতা দিতে হয়, অলরেডি সরকার এমপিওর কারণে এই 100% দেয়, কিন্তু এমপিওর বাইরেও কিন্তু অনেক শিক্ষক আছে। আর জাতীয়করণ হলে অনেক শিক্ষক পুরা সিস্টেমে চলে আসবেন। এবং সেখানে আরেকটা বড় ধরনের প্রশ্ন দেখা দেয় যে সরকারি স্কুল কলেজগুলোতে যে প্রক্রিয়া নিয়োগ করা হয়, সেই প্রক্রিয়া তো বেসরকারি স্কুলে নিয়োগ করা হয় না। উনি নিজেই বললেন যে বেসরকারি স্কুলে নিয়োগ হচ্ছে ম্যানেজিং কমিটি দুর্নীতির মাধ্যমে, বা চাচাতো মামাতো খালাতো ভাই বোন বা নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং তাদের যোগ্যতা নিয়ে কিন্তু, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বাট অধিকাংশ বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকদের যোগ্যতার ব্যাপারে একটা কোশ্চেন মার্ক আছে। তা আমরা এই কোশ্চেন মার্কগুলো নিয়েও আলোচনা করতে পারি। তাহলে হবে কি যে আপনি একজন, আপনার ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র বা ছাত্রী অনেক মেরিটোরিয়াসে অনেক কষ্ট করে একটা গভর্নমেন্ট কলেজে চাকরি পেলো, আর আপনি একটা বেসরকারি কলেজ করা হয়েছে ধরেন খুলনার সুন্দরবন এলাকায় অথবা দিনাজপুরের পঞ্চগড়ে, যেটার কোনো স্বাস্থ্য নাই, যেটা নিয়োগ অত ভালোভাবে হয়নি, তো তাদেরকে আপনি একই স্ট্যাটাসে নিয়ে আসলেন। এবং এটা নিয়ে কিন্তু ওনাদের মধ্যে জাতীয়করণকৃত বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব আছে। সো এইটা একটা বড় ধরনের ইস্যু। সেই ইস্যু এখনই বলে দেওয়া যাবে না যে এটাই একমাত্র সমাধান। আমাদের অবশ্যই যদি পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হয়, ওয়েল অ্যান্ড গুড, কারণ আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিন্তু জাতীয়করণ করার চেষ্টা করছি। যে কমই, আমি যখন প্রাথমিক শিক্ষা সচিব ছিলাম, আমি কিন্তু কমই ওনাদেরকেও বলেছিলাম যে আপনাদেরকেও আমরা এই প্রসেসে আনতে চাই, কারণ আপনারাও সরকারের পক্ষ থেকে, আপনার অনেক কমই মাদ্রাসা আছে যেটা কিন্তু ভিক্ষা করে চালাতে হয়। ভিক্ষা না বলে চাঁদা তুলে চালাতে হয় এরকম না, চাঁদা তুলেই সবগুলো চলে, বাট সেটার অবস্থা আরো খারাপ। মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকিং করতে হয়, তাই না? আপনি দেখবেন যে রাস্তায় দাঁড়িয়ে, তাই না? তো এইটা কথা বলি, ওইটা আসলে বিচ্ছিন্ন একটা অংশ, যেটাই অংশ হোক, মানে 14,500 মাদ্রাসারই অংশ, কিছু মাদ্রাসার বাস্তব চরিত্র সেটা না। কিন্তু সেগুলোও তো কারো নজরদারিতে নাই। কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয় সাধারণ জনগণের মানে দানের টাকা। এটা সব সময় সব জায়গায় তো পুরো দানটা নাও থাকতে পারে। বাংলাদেশটাই চলছে কিভাবে? একটা বিরতিতে যাই, বিরতির পর আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি মুফতি সাখাওয়াত হোসেনের কথা ধরেই যে সমাজের মাধ্যমে মানে পরিচালিত হয়, সমাজের অর্থ সমাজের মাধ্যমে পরিচালিত হয় বলে উনি বলছেন সরকার কওমি পরিচালিত মাদ্রাসায় হয় তেমন জনগণের অপরাধ ট্যাক্স নাই। দ্বারা, সমাজের অর্থ মানে জনগণের ট্যাক্স দ্বারা। আর কওমি মাদ্রাসা পরিচালিত হয় সমাজের মানুষের সাহায্য দ্বারা বা দান দ্বারা, অনুদান দ্বারা। এবং সেখানে আমি বলছিলাম ছোট্ট করে যে কিছু কিছু কওমি মাদ্রাসা যাদেরকে মাইকিং করেও টাকা সংগ্রহ করতে হয়। তা আমি শেষ করতে পারিনি। আমরা আপনাদেরকে অফার দিয়েছিলাম যে আপনারা সরকারের সাথে ইয়ে করে একই সাথে আলোচনা করে আসেন, আমরা একসাথে কাজ করি, কিন্তু আপনারা সেই কাজটা করতে রাজি হন না। আপনারা ভালো করে কাজ করতেছেন, খুব ভালো কথা। আপনি কিন্তু চট্টগ্রামে জাতীয়করণের যে বিষয়টা এসছে, জাতীয়করণ করলে সরকারি লোকেরা দেখভাল করবে, সরকারি লোকেরা তো এদেশেরই মানুষ না। একটা বিরতিতে যাই। কওমি ফোরাম চায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি সরকার প্রধানকে যাতে তাদের যে কোনো কমপ্লেইন, ওনাদেরটা ছাড়া, সেটা কোনো সমাধান হবে কিনা। চট্টগ্রামে কিন্তু একটা বিশাল অভিযোগ একজন কওমি মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে আসছিল। ঠিক আছে, আসছে না? কওমি মাদ্রাসা উনি বলেছেন মুক্ত না, বিশাল অভিযোগ এসেছিল, এবং তাকে আবার কেউ কেউ চেষ্টা করেছেন যে না, তার সম্পর্কে এসব অভিযোগ ভিত্তিহীন, তদন্ত না করেই। এগুলো তো ঘটে, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক কিছু। বিরতির পর আসছি, একটা বিরতি।
ফিরে এলাম রাজধানী। আবু আলম মোহাম্মদ শহীদ খান, দুটো প্রশ্ন। এক, কওমি ফোরাম দাবি করেছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল নালিশ, ছাত্র শিক্ষক এবং প্রতিষ্ঠান বিষয়ক সকল নালিশ যাতে সরাসরি সরকার প্রধানকে অবহিত করা যায়, এটা কোনো সমাধান কিনা? 63,601টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে 16,109টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে 335টি, মানে এই হাজার হাজার প্রতিষ্ঠানের এটা কোনো সমাধান কিনা? আর আমাদের এক দর্শক আরিফুল ইসলাম বলছেন ধর্ষণ রুখতে চান আর ছাত্রছাত্রীদের মানে ছাত্রীদের মহিলা শিক্ষক এবং মহিলা পরিচালনার অধীনে পড়ালেখার ব্যবস্থাপনা করতে চান না, আপনাদের সমস্যা কোথায়? এতে কোনো সমাধান হবে বলে মনে করেন কিনা? না, এগুলো আসলে যে মূল সমস্যার সমাধান তো এগুলো না। এক নম্বর হলো যে সব কিছু যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঠেলে দেই, তো উনি তো একজন মানুষ এবং উনার কিন্তু দিনটা 24 ঘন্টার, উনার দিনটা কিন্তু 72 ঘন্টার না যে উনি সব কিছু দেখতে পারবেন। এখন আমাদের একটা মিনিস্ট্রি আছে, আমাদের ডিজি অফিস আছে, আমাদের অনেক শিক্ষা নিয়ে তো আমাদের বিশাল অফিস আছে এবং ওনারাও তো আছেন, ওনারাও তো শিক্ষার সাথে স্টেক হোল্ডার। তো সুতরাং যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য কি করণীয় এটা আমরা সবাই বুঝি। এখন আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এই জন্য চাইতে পারি যে বোঝার পরেও মানুষজন কাজ করে না, সেখানে একটা হস্তক্ষেপ বা একটা ধমকের প্রয়োজন আছে কিনা এটা ভেবে দেখার বিষয়। কিন্তু উনার অধীনে কোনো সেল খোলা এবং সেখান থেকে তদারকি করা এটা দিয়ে সমাধান হবে না। নুসরাত হত্যার পরে এই যে সেখানকার যে কমিটিতে অধ্যক্ষ নিয়োগ করেছে, সেই অধ্যক্ষ আগে জঙ্গি মামলার আসামি ছিলেন এবং আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এই আওয়ামী লীগ আমলে জামাতের রুকন ছিলেন, তিনি অধ্যক্ষ নিয়োগ হয়েছেন, আবার তিনি ছাত্রলীগের কমিটি করেছেন। এখন জামাতের রকম ছিলেন কিনা এটা আমি জানি না, বাট এই অধ্যক্ষের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল এবং এই অধ্যক্ষের বিরুদ্ধে ওইসব অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং নুসরাতের ক্ষেত্রে দেখেন আগের অভিযোগ ছিল, সেটাই বলছি। শুধু কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে, এই কমিটিকে কোনো আইনের আওতায় আনা যায় কিনা? কারণ তারা তো নির্বাচন করে দায়িত্ব নিয়েছেন স্কুলে। না, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত, কারণ তারা যেহেতু এটা তাদের ব্যর্থতা, এবং সরকারি ব্যর্থতা হলে যদি ব্যর্থতা হয় এবং একজন একজন সরকারি কর্মকর্তারও এটার দায়িত্বে থাকেন, তাহলে তো এটা তার ওই যে চাকুরির যে বিভিন্ন শর্ত সেটারও তো তার ব্যর্থতা হয়েছে, তাহলে তাকে ব্যর্থতার জন্য তার বিরুদ্ধে প্রসিডিংস হতেই পারে। এখন নুসরাতের ব্যাপারটা হচ্ছে নুসরাতকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছে, হত্যা আমি বলি না, হত্যা এবং পুড়িয়ে মারার মধ্যে অনেক তফাৎ। ওটা আরো নৃশংসভাবে তাকে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং এই যে নুসরাতের ঘটনাটা যদি আপনি একটু দেখেন, যে নুসরাতের কিন্তু 6 মাস বা 1 বছর আগে তার দিকে চুন ছুড়ে দেওয়া হয়েছিল এবং সেটার কিন্তু বিচার চাইতে উনি গিয়েছিলেন এবং উনি বিচার চাওয়ার পরে বিচার পাননি, তো এই বিচার পেলেন না। তারপরে আমার যার কাছে কিন্তু খুব মানে ক্যাজুয়ালি মিডিয়াকে সাক্ষাৎকার এবং দিচ্ছেন, যার কাছে উনি বিচার চাবেন তার কাছে যখন বিচার চালেন তিনি বললেন কি তোমার তো দাগ লেগে গেছে, তুমি আমার সাথে থাকো। মানে কি ধরনের বর্বর এবং ভয়াবহ মানসিকতা নিয়ে এটা হয়, তাহলে এটা কি? এখন ধরেন যে আপনি যদি এই কো এডুকেশন আমাদের দেশে ছিল, অনেক আগেও ছিল, এখনো আছে এবং অনেক কিন্তু মেয়েদের স্কুলও হয়েছে। আপনি তো মেয়েদের স্কুলেও পুরুষ শিক্ষক ছিল এবং ঘটনা ঘটেছে, কিন্তু ঢাকায় ঘটেছে, শুধু যে এটা মাদ্রাসায় হয়। পুরুষ শিক্ষক দ্বারা পুরুষ ছাত্রের উপর ঘটেছে। আর হলো যে বলাৎকারের বিষয় একটা আছে যেটা আমরা নিয়ে খুব কম আলোচনা করি। যখন নারীদের ব্যাপার আসে, ধর্ষণ বা যৌন নির্যাতন, সেটা অনেক আলোচনা আসে। বলাৎকারও কিন্তু একটা বড় ধরনের শিশু বলাৎকার, এটা কিন্তু বড় ধরনের ইস্যু আছে, যে ইস্যুটা কিন্তু খুবই ধামাচাপা পড়ে আছে ছেলে শিশুদের ক্ষেত্রে। নিশ্চয়ই কিন্তু আরেকদিন আলাপ করতে পারবো। আমার মুফতি শাফাত হোসেন, আমার তো সময় নাই বেশি, আপনার কাছে আমার প্রশ্নটা বলি। ওনারা জাতীয়করণ চান আর আপনারা জাতীয়করণ করতে চাইলে, যেমন আমার অনেক দর্শক বলছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নজরদারির মধ্যে থাকলে তারা স্বস্তি বোধ করেন, আপনারা কেন তার বাইরে থাকতে চান? আমি প্রথমে ওই কমি ফোরামের যে দাবিটা, কেন তারা সরকার প্রধানের অধীনে কোনো সেল গঠন করে তদারকির কথা বলছে। আপনি নুসরাতের ঘটনাটা দেখেন, শিক্ষক যখন অন্যায় করবে এর বিচার করা বা ওইটার দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে, সেটার দায়িত্ব ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটিও যদি আর বিচার না করে, তো ওই ছাত্র ছাত্রী তারা কোথায় যাবে? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে। তো নুসরাত শিক্ষক দ্বারা নির্যাতনের শিকার হলো, ম্যানেজিং কমিটি নির্যাতনকারীকে আশ্রয় দিল। কিন্তু আপনারা কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীর জন্য এই সুযোগ চান না কেন? আইন শৃঙ্খলা বাহিনীও নুসরাতের বিচার করলো না। এই যখন সমাজের অবস্থা, আর একজন নুসরাতকে হয়তো আমরা দেখছি, আপনি বারবার বলছেন কওমি মাদ্রাসা সমাজেরই অংশ, কিন্তু আপনি কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এই নালিশের সুযোগ চান না কেন? আমি কথা শেষ করছি। এটা আমরা কেন এই দাবিটা জানিয়েছি? সমাজের যখন এই বাস্তবতা, সমাজে এমন হাজারো নুসরাত আছে, আপনি কি করবেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আমি সেখানে যাচ্ছি। এই নুসরাতদেরকে আপনি কি করে রক্ষা করবেন? এই মহামারী থেকে সমাজকে কি করে রক্ষা করবেন? আপনি কোথায় গিয়ে বিচার চাইবেন? সরকার প্রধানের কাছে আপনি পরিষ্কার করেছেন। সরকার প্রধান যদি কোনো সেল গঠন করে অভিযোগ
যারা করবে অলরেডি সরকার কিন্তু- চিঠি দিছে। না, না, হ্যাঁ। মুফতি সাখাওয়াত হোসেন, আমি বলছি না যে- আপনার কাছে আমার হ্যাঁ। প্রশ্ন, কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এই নালিশের সিস্টেমটা আপনারা রাখছেন না আমি কেন? সেখানে আসছি, এটা স্থায়ী সমাধান না। এটা হচ্ছে বর্তমানে যেহেতু এটা একটা মহামারী ধারণ করছে, আপনাকে এই মহামারী রোধ করতে হলে এমন কোন পদক্ষেপ নিতে হবে যার একটা প্রভাব সমাজে পড়বে। এখন আমি আসি যে কবি মাদ্রাসাগুলো না, কেন- আমার সময় না, কওমি আপনি শেষ মাদ্রাসা- মন্তব্য। আমি- শেষ। এটা না, আমার- আমার আর সময় নাই, মুফতি সাখাওয়াত হোসেন, আপনি আমার প্রশ্নের আমি উত্তর 30 দেন নাই। সেকেন্ড শেষ, এত কথা বলে ফেলতাম। কওমি মাদ্রাসাগুলো কেন? কওমি মাদ্রাসাগুলো স্বকীয়তা রেখে চলতে চায়। একটু আগে উনি বলছিলেন যে কওমি মাদ্রাসাগুলো আপনি বলেছেন আসলে সমাজের অংশ, তাহলে সেখানে অপরাধ হচ্ছে না? আমি বলছি এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা সরকারি লোক দ্বারা যে দেখভাল হবে, সমাজের লোকেরা যে দেখভালটা করে, এটা কোনোভাবেই সরকারি দেখভালের চেয়ে কম না। আমি তো মনে করি সমাজের লোকদের চোখের সামনে কওমি মাদ্রাসাগুলো সমাজের থাকে। লোক সমাজের দিয়ে- লোকেরা যখন স্কুল কলেজে তো সমাজের লোকই দেখভাল করছে। দেখেন, স্কুল কলেজে ম্যানেজিং কমিটি, কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটি পরিচালনার ইচ্ছা উদ্দেশ্য সব এক না। আমি শুরুতেই বলেছি কওমি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেন জি, সমাজের জি, আমি প্লিজ ওনার কথা আমাদের- নিতে চাই। থ্যাংক জি, ইউ। ম্যাডাম, আমি বলতে চাচ্ছি যে স্যার যেটা বলেছিলেন যে যোগ্যতার বিষয়টা, আমি বলেছিলাম যে যোগ্যতা কিন্তু নিয়েই প্রতিষ্ঠানের শিক্ষকতা করেছে এবং দীর্ঘদিন করে আজকে 20 বছর বা 30 বছর তার প্রত্যাশা ক্ষেত্রে তো নয়। হয়তো কিছু কিছুই থাকতে পারে, সেটা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অযোগ্য আছে, আপনার সার্টিফিকেট ভুয়া আছে, প্রতিষ্ঠান স্কুলে যেমন আছে ওই সরকারিদের মধ্যে আছে, আমার কাছে রেকর্ড আছে। তো সেখানে হলো আমরা পাচ্ছি যে 98% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রেজাল্ট ফলাফল কিন্তু ভালো। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান আয় ফেরত নিয়ে যায়, জাতীয়করণ হতে পারে। আমরা সেকে মাননীয় প্রধানমন্ত্রী বাজেট দিয়েছি এবং ইতিমধ্যে কিন্তু প্রধান শিক্ষক কর্মচারী নিয়োগ যেটা আছে সেটাও সরকার চিন্তা ভাবনা করতেছে, নিয়ে যাবে ভালো ওয়েল অ্যান্ড গড। আর আমরা যে এখন মানে আপনার কাছে সব সমস্যার সমাধান জাতীয়করণ? জাতীয়করণ আমি মনে করছি যে শিক্ষার কারণ বেতন বৈষম্য রয়েছে, বিশাল বেতন। আপনি দেখেন 1000 টাকা এর আগে বাড়ি, আপনার কাছে একটু আর please, কোনো 1000 টাকা, সমাধান নাই? 1000 না, টাকা। অবশ্যই আজকের ইস্যুটাতে আসেন। এর আগে আপনার কাছে কোনো সমাধান নাই যে আচ্ছা, নুসরাতের মতো একটা ছাত্রী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে যাবে এবং ধর্ষক, যৌন নির্যাতক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা হবে? এর কোনো ব্যবস্থা নাই তার মানে? এর আগে ব্যবস্থা তো ম্যানেজিং কমিটি, সেটা কমিটি ভেঙে দিচ্ছে, চেঞ্জ করছে, তাকে জেলে নিছে, ঠিক আছে, কিন্তু আমার নিজেদের দায়িত্ব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আমি শিক্ষক, আমাকে অবশ্যই সচেতন হতে হবে, আমার দায়িত্বের প্রতি আন্তরিক হতে হবে, বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমার মানে শেষ মন্তব্য আবুল মোহাম্মদ শহীদ খান। এই কাজগুলো 30 সেকেন্ডে। কে করলো? না, এবং এবং কমিটি ভালো কে? শিক্ষকরা হলো সমাজের দর্পণ, মানে মানুষ গড়ার কারিগর। এই কাজগুলো কে করলো? শিক্ষকদের মধ্যে যদি ওই বিবেকটা না জাগ্রত হয়, শিক্ষকরা যদি ওই জায়গায় পৌঁছতে না পারেন, শিক্ষকদের মধ্যে, হ্যাঁ তারা সমাজের অংশ, এখন তারা যদি সমাজের অবক্ষয়ের অংশ হয়ে যেতে চান, আমার কিছু বলার আপনার নেই। কি মনে হয় এমপিদের কাছে একটা জবাবদিহিতার ব্যবস্থা করা উচিত? স্কুল কমিটিগুলোর, কলেজ কমিটি, না আমি জানি না কার কাছে না, 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 জবাবদিহিতার না, না। দায়িত্ব তাদের? আমি তো আগেই এমপি সাহেবদের কথা বলছি যে কিন্তু তাদের জবাবদিহিতার এমপি দায়িত্ব সাহেবদের তাদের কাছে। স্পেসিফিক দায়িত্ব আছে, এমপি সাহেবদের সুনির্দিষ্ট দায়িত্ব আছে, তারা তাদের সুনির্দিষ্ট দায়িত্বের মধ্যে থাকলে দেশের অনেক সমস্যার সমাধান হবে। সুতরাং ওইখানে যে ম্যানেজিং কমিটি আছে ওটাকে ভালোভাবে গড়ে তুলতে হবে এবং ম্যানেজিং কমিটি যে উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা হয় সেই উদ্দেশ্য যারা বাস্তবায়ন করতে পারে তাদেরকে নিয়ে ম্যানেজিং কমিটি করতে হবে। আপনি কি যে কোনো স্কুলের আশেপাশে আপনি পাবেন না ম্যানেজিং কমিটি? অসংখ্য ধন্যবাদ মুফতি সাখাওয়াত হোসেন, ধন্যবাদ মোহাম্মদ নজরুল ইসলাম রনি, ধন্যবাদ আবু আলম শহীদ খান। আপাতত বিদায় রাজকাহন থেকে।